দুপুর 2টা বাজে। এখন তোর জন্য গুড মর্নিং। কাব্যর কথা শুনে রীতিমতো অবাক আমি। দুপুর 2টো বেজে গেছে, কিন্তু কখন বাজলো বুঝতেই পারিনি। না মানে সরি। রুমের কি অবস্থা করছিস? বালিশ কোথায় কোথায় ফেলেছিস? সরি, আমি এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি। এই বলে উত্তেজনা নিয়ে খাট থেকে নামতে গিয়ে প্লাজোর সাথে পা বেজে হুমড়ি খেয়ে বিছানা থেকে নিচে পড়ে যেতে নিলাম আমি। হঠাৎ করে যে এমন কিছু হবে তা বুঝতেই পারিনি। ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলেছি আমি। এখনই হয়তো আমার কোমর ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। হঠাৎ মনে হলো কেউ আমায় ধরে ফেলেছে। আস্তে আস্তে চোখ খুললাম আমি। সামনে তাকিয়ে দেখলাম কাব্য অগ্নি চোখ নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি তো ভয়ে অর্ধেক হয়ে গেছি। একে তো রুমের এই অবস্থা, তার উপর এক্ষুনি পড়ে গিয়ে কোমরটা যেত আমার। না জানি কাব্য এখন আমার সাথে কি করবে। আমি নরম গলায় কাব্যকে বললাম, সরি প্লিজ, কিছু বলো না, আজকে আমি খুব খুশি। এই বলে ভাইয়ার গলা জড়িয়ে ধরলাম, কারণ কাব্য আমায় কোলে তুলে নিয়েছে। খুশি কেন? তোমায় বলবো কেন, নামাও আমায়। আমার কথা শুনে কাব্য নিচে নামিয়ে দিল আমায়। তারপর কড়া গলায় বলল, খুশি থাক আর যাই থাক, 1 ঘন্টার মধ্যে পুরো রুম আবার আগের মতো দেখতে চাই আমি। ওকে মাই জামাই। এই বলে কাব্যর গালে একটা ছোট্ট কিস করে দিলাম আমি। দিয়েই রুম থেকে বেরিয়ে গেলাম, কারণ ঝাড়ু আনতে হবে তো, নাকি? এদিকে মাইশার এমন কাজে কাব্য শক খেলো। কি করলো? মাথাটা খারাপ হয়ে গেল নাকি? এই বলে কাব্য চলে যায় ওয়াশরুমে। পাক্কা 1.5 ঘন্টা বসে পুরো রুম পরিষ্কার করলাম আমি। কোমর সব ধরে গেছে। আর কাব্য এতক্ষণ আরামে বিছানায় বসে ল্যাপটপে কাজ করছিল। আশ্চর্য, প্রতিদিন রাতে বাড়ি আসে আর আজকে এত তাড়াতাড়ি চলে আসলো। ধুর, আমার পুরো পাজামা পার্টিটাই নষ্ট হয়ে গেল। এই ভেবে পুরো রুম পরিষ্কার করে চলে গেলাম ওয়াশরুমে। তারপর গোসল করে সোজা নিচে গেলাম খাবার খেতে। সবাই আজকে আমায় ছাড়াই খেয়ে নিয়েছে। অবশ্য দোষটা আমারই ছিল, তাই দেরি হয়ে গেছে। নিচে নামতেই দেখলাম তানিশা আছে টেবিলে। তারপর আমরা দুজনেই একসাথে খাবার খেলাম, তার সাথে বকবক ফ্রি। মাঝখানে কেটে গেল 2 দিন। এই 2 দিনে অনেক ভেবে দেখলাম আমি, যখন কাব্যর সাথে বিয়ে হয়ে গেছে, তাহলে এখন আর কোনো ভেদাভেদ না করে ভাইয়াকে প্রপোজ করে দিব আমি। সত্যি বলতে আমিও ভালোবেসে ফেলেছি কাব্যকে। আর এতদিনে খুব ভালো করেই বুঝতে পেরেছি আমি। হঠাৎই ফোনটা হাতে নিয়ে আপুকে ফোন করলাম। প্রথম কলেই আপু ধরে ফেললো। তারপর বলে উঠল, হুম, বল। আপু, আমি ভাবছি আমি নিজেই কাব্যকে প্রপোজ করব। আপু আমার কথা শুনে অবাক হয়ে চেঁচিয়ে বলল। কি? আপুর চেঁচানো শুনে মনে হলো আমার কানটাই ফেটে যাচ্ছে। আরে, এইভাবে সারের মতো চেঁচাচ্ছ কেন? তুই কি সত্যি বলছিস মাইশা? তোমায় মিথ্যা বলে লাভ কি? আর আমার মনে হয় না কাব্য এই যুগে কোনো দিন আমায় বলবে সে আমায় ভালোবাসে। তাই আমি ভাবছি আমি নিজেই বলে দেই। তুই কি ভালোবাসিস কাব্যকে? সেটা তোমায় বলবো কেন? যাকে বলার তাকেই বলবো। তুমি শুধু বলো কি করে কি করব। আপু কিছুক্ষণ ভেবে আমায় একটা জব্বর আইডিয়া দিল। আমিও আপুর কথা মতো প্রথমে নিজ হাতে রান্না করলাম। তারপর গিয়ে মামুনির কাছে, মামুনির ছাদে দাঁড়িয়ে গাছে পানি দিচ্ছিল। আমি মামুনির সামনে দাঁড়িয়ে বললাম, বলছি কে মামুনি? হুম, বল না, শুনছি আমি। শুনো না। হুম, বল। আসলে মামুনি। আসলে বাদ দিয়ে যেটা বলতে এসেছিস চট করে বলে ফেল। মামুনির কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে চট করে বলে উঠলাম, আমি কাব্য ভাইয়ের জন্য অফিসে খাবার নিয়ে যাই। মামুনি আমার কথা শুনে অবাক হয়ে গেছে, পানি দেওয়া বন্ধ করে বলল, কি ব্যাপার বলতো? আজকে নিজ হাতে খাবার রান্না করলি, এখন আবার কাব্যের জন্য অফিসে খাবার নিয়ে যেতে চাইছিস? কারণটা কি? ব্যাপারটা কি? হুম। আমি মামুনির কথা শুনে পেছন থেকে মামুনিকে জড়িয়ে ধরে বললাম, আরে তেমন কিছু নয়।
মামুনি আসলে একটু অফিস থেকে ঘুরে আসতে চাইছিলাম। শুধু কি অফিস দেখতে যাবি নাকি অন্য কাউকে? কি যে বলো না তুমি, যাই আমি প্লিজ। ঠিক আছে, গাড়ি করে যাবি, আবার গাড়ি করেই ফিরে আসবি। ওকে, থ্যাংক ইউ মামুনি। এই বলে মামুনির গালে একটা চুমু দিয়ে আমি চলে আসলাম নিচে। তৈরি হতে হবে তো। নিচে এসে একটা সুন্দর লাল রঙের শাড়ি বের করলাম আমি। শাড়ি পরাও শিখে নিয়েছি আমি। এখন আর শাড়ি নিয়ে কোনো ঝামেলা নেই। সুন্দর করে শাড়ি পরে হাতে কাচের চুড়ি পরে নিলাম। চুলগুলো সুন্দর করে বিনুনি করে এক সাইডে রেখে দিলাম। ঠোঁটে গাঢ় করে লাল লিপস্টিক, কানে এক জোড়া ঝুমকা পরে, চোখে হালকা কাজল। ব্যাস, মাইশা তৈরি। আজকে আমি খুব খুশি লাগছে। নিজেকে নিজেই আয়নায় দেখে পাগল হয়ে যাচ্ছি। ভাইয়া নিশ্চয়ই হার্ট ফিল করবে, এই ভেবে আনমনে হেসে দিলাম আমি। তারপর আস্তে আস্তে হাতে মোবাইলটা নিয়ে রুম থেকে বেরিয়ে আসলাম আমি। নিচে নামতেই তানিশা আর মামুনি হাঁ করে তাকিয়ে রইল আমার দিকে। আমি মুচকি হেসে তাদের বললাম, আমায় কেমন লাগছে? শাড়ি পরা ঠিক আছে না মামুনি? দুজনেই হাঁ হয়ে তাকিয়ে আছে আমার দিকে। তাই আমি আবারও বলে উঠলাম, কি হলো মামুনি, কথা বলছো না কেন? এমন সময় তানিশা বলে উঠল, ওরে দোস্ত, তোর কি সুন্দর লাগছে। আমি তানিশার কথা শুনে একটু ভাব নিয়ে বললাম, থ্যাংক ইউ জানো। তারপর মামুনিকে বললাম, আমায় ভালো লাগছে তো মামুনি? খুব সুন্দর লাগছে তোকে। তাহলে এখন আমি যাই। যা, আর গাড়িতে সব খাবার আমি উঠিয়ে দিয়েছি, তুই গিয়ে বস। ওকে মাই সুইট মামুনি। এই বলে সামনে এগোতে লাগলাম আমি। দরজা পর্যন্ত আসতেই তানিশা ডেকে বলল, অল দ্য বেস্ট দোস্ত। বিনিময়ে আমিও মুচকি হাসলাম। গাড়ির কাছে আসতেই ড্রাইভার কাকু বলল, তোমায় খুব সুন্দর লাগছে মাইশা মামুনি। থ্যাংক ইউ চাচা। তারপর মুচকি হেসে আমি বসে পড়লাম গাড়িতে। আমি বসতেই ড্রাইভার কাকু গাড়ি চালাতে শুরু করলো। তার আমিও এক দীর্ঘশ্বাস ফেলে চললাম কাব্যর অফিসে। কিছু দূর যেতেই সামনে কিছু গোলাপ ফুলের দোকান দেখতে পেলাম আমি। তারপর তাড়াতাড়ি ড্রাইভার চাচাকে গাড়ি থামাতে বললাম। তারপর কিছু লাল গোলাপ ফুল কিনে নিলাম আমি। তারপর আবারও চললাম কাব্যর অফিসের উদ্দেশ্যে। আজকে কাব্যকে জাস্ট চমকে দিব। আধ ঘন্টা পর ড্রাইভার চাচা বলল, আমরা চলে এসেছি মাইশা মামুনি। আমিও ওনার কথা শুনে মুচকি হেসে খাবারের ব্যাগগুলো হাতে নিয়ে গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসলাম। তারপর চাচাকে বললাম, কিছুক্ষণ ওয়েট করো, আমার একটু সময় লাগবে, তবে গাড়ি ছেড়ে যাবে না কোথাও, ঠিক আছে? ওকে মাইশা মামুনি, তুমি নিশ্চিন্তে যাও, আমি আছি এখানে। তারপর আমিও আর কথা না বাড়িয়ে সোজা চলে গেলাম অফিসের ভিতরে। বুকের ভিতর অস্থিরতা কাজ করছে। কি করে কি বলবো কে জানে। ধুর, এত ভাবার কি আছে। সোজা গিয়ে গোলাপগুলো হাতে দিয়ে মনের সব কথা বলে দিবি, এই ভেবে লিফটে উঠে পড়লাম। কিছুক্ষণের মধ্যে কাব্য ভাইয়ার রুমের সামনে চলে আসলাম। তারপর ভিতরে ঢুকেই যা দেখলাম, মুহূর্তের মধ্যে সব ভাবনা চিন্তা ভেঙে চুরমার হয়ে গেল আমার। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি আমি, আর আমার সামনে কাব্য আর একটা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে আছে। বিষয়টা হয়তো আমার কল্পনার বাহিরের ছিল। ভেবেছিলাম কাব্যকে চমকে দিব আমি, কিন্তু এখানে এসে যে আমি নিজেই চমকে যাব তা বুঝতেই পারিনি। কেন জানি না শরীরের সব শক্তি অবশ হতে লাগলো। মুহূর্তের মধ্যে হাত থেকে খাবারের ব্যাগটা পড়ে গেল। শব্দ হলো কিছু। এদিকে কাব্য আচমকা কোনো কিছু শব্দ পেয়ে পেছনে ঘুরে মাইশাকে দেখে অবাক হয়ে যায়। পরক্ষণেই তার মনে পড়ল সে তো লাবণ্যকে জড়িয়ে ধরে গেছে। কাব্য তাড়াতাড়ি লাবণ্যকে ছেড়ে দিতে নিলে লাবণ্য বলে উঠল, মেয়েটির কথা শুনে আর কিছু শোনা বা বলার মধ্যে ছিলাম না আমি। এমন সময় মেয়েটিকে ছেড়ে কাব্য আমার সামনে এসে বলল, তুই এখানে? মাইশা চুপ। এমন সময় ওই মেয়েটা বলে উঠল। মেয়েটির কথা শুনে ঘৃণা লাগলো মাইশার।
এমন সময় কাব্য লাবণ্যের দিকে তাকিয়ে বলল। তুই থাম। তারপর আবার মাইশার দিকে ঘুরে বলল। কি হলো, তুই কথা বলছিস না কেন? মাইশা কোনো কথা না বলে ব্যাগ আর নিচে পড়া থাকা গোলাপ ফুলগুলো ওইভাবে রেখেই আস্তে করে পিছন ঘুরে চলে আসতে নিল। এমন সময় কাব্য ওর হাত ধরে বলল। চলে যাচ্ছিস কেন? হাত ছাড়ো। আগে তুই বলবি তো। কাব্যর কথা শুনে মুহূর্তের মধ্যে মেজাজ বিগড়ে গেল আমার। আমি চেঁচিয়ে বললাম, হাত ছাড়ো আমার। তুই যেটা ভাবছিস সে। আর কিছু বলার সুযোগ দিলাম না আমি। টান মেরে হাত এনে আমি সোজা বেরিয়ে গেলাম। কষ্ট হচ্ছে প্রচুর। এত কিছু ভাবলাম, এত স্বপ্ন দেখলাম, সব মিথ্যা হয়ে গেল। বুক ফেটে কান্না পাচ্ছে আমার। তারপরেও চোখের পানি যথাসম্ভব কন্ট্রোলে রেখে রুম থেকে বেরিয়ে আসলাম। তারপর লিফটে উঠলাম। চোখের সামনে শুধু কাব্য আর ওই মেয়েটার একে অপরকে জড়িয়ে ধরা দৃশ্য ভেসে আসছে। কোনোভাবে অফিস থেকে বেরিয়ে এসে গাড়ির কাছে আসতেই ড্রাইভার চাচা বলে উঠলেন, কি হলো মাইশা মামুনি, এত তাড়াতাড়ি চলে আসলে? তুমি তো বলেছিলে দেরি হবে। ভালো লাগছে না, বাসায় চলো। আমার কথা মতো চাচাও গাড়িতে বসে পড়লেন। আমিও গিয়ে বসে পড়লাম গাড়িতে। গাড়ি চলতে শুরু করলো আপন গতিতে। চোখের পানি আর আটকে রাখতে পারলাম না আমি। টপ টপ করে পানি পড়তে লাগলো আমার। আজ বুঝতে পারছি ভালোবাসার মানুষের কাছে অন্য কাউকে দেখলে সত্যি কতটা কষ্ট হয়। আমার সব ইচ্ছে ভাবনা এইভাবে ভেঙে চুরমার হয়ে যাবে তা হয়তো ভাবতেও পারিনি। তাহলে কি সেদিন কাব্য এই দেরি হয়ে যাওয়ার কথা বলেছিল? নিচে বসে আছে কাব্য আর তার হাতে মাইশার আনা গোলাপগুলো দেখে অবাক হয় কাব্য। এমন সময় লাবণ্য এসে কাব্যের কাঁধে হাত রেখে বলল। লাবণ্যের কথা শুনে কাব্যের মাথা আগুনের মতো গরম হয়ে গেল। কাব্য নিচ থেকে উঠেই ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল লাবণ্যের গালে। কাব্যের এমন কাজে লাবণ্য হা হয়ে তাকিয়ে রইল। কাব্য চেঁচিয়ে বলে উঠল। তোর সাহস কি করে হলো ওকে অসভ্য বলার? ও আমার বউ, আমার ভালোবাসা। শুধুমাত্র তোর জন্য আজকে আমায় ভুল বুঝলো। তুই আমার সামনে থেকে চলে যা। আমি তোকে আর আমার সামনে দেখতে চাই না। আর কিছু বলতে পারল না লাবণ্য। তার আগেই আরেক গালে থাপ্পড় দিয়ে দিল কাব্য। তারপর বলল। কাব্য চরম বেগে রেগে গেছে, যা দেখে লাবণ্য ভয় পেয়ে যায়। আর কিছু না বলেই কাঁদতে কাঁদতে লাবণ্য রুম থেকে বেরিয়ে যায়। এই মুহূর্তে কাব্য নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। ইচ্ছে করছে সব ভেঙে চুরে তছনছ করে দিতে। তার ভালোবাসার মানুষ তাকে ভুল বুঝলো, ভাবতে পারছে না কাব্য। কাব্য কিছু একটা ভেবে কেবিন থেকে বেরিয়ে যাবে, এমন সময় ফোনটা বেজে উঠল। কাব্য থেমে যায়। ফোনটা তুলে উপরে রিয়ার নাম দেখে তাড়াতাড়ি ফোনটা তুলে বলল। হ্যালো। কাব্যের হ্যালো শুনে উপাস থেকে খুশি মনে রিয়া বলে উঠল। আরে কংগ্রেস, কি অবস্থা বল? সব ক্লিয়ার হয়ে গেল? তোর মনের বাসনা আজ তাহলে পূরণ হলো। কেমন লাগছিল বল তোর বউকে? কি সব বলছিস তুই? তুই বুঝতে পারছিস না? না। মজা করছিস তুই? আরে মজা করবো কেন? আরে তুই রেগে যাচ্ছিস কেন? মাইশা তোকে কিছু বলেনি? কি বলবে? কেন, ও তো তোকে আজ প্রপোজ করতে আসছিল, পৌঁছায়নি এখনো অফিসে। কিন্তু মাইশা তো তখন বলল। কাব্যের আর বুঝতে বাকি রইল না মাইশা তাহলে কেন এত সেজে গুজে এসেছিল। সব এলোমেলো হয়ে যাচ্ছে কাব্যের। এত বছরের ইচ্ছে এইভাবে নষ্ট করে ফেললো, তাও আবার নিজের দোষে। কাব্য বলে উঠল। অনেক বড় ভুল হয়ে গেছে রিয়া। কি হয়েছে? মাইশা এখনো? মাসে এসেছিল লাল শাড়ি পরে, খুব সুন্দর করে সেজে গুজে। তাহলে? তারপর কাব্য বলতে শুরু করলো। অফিসে নিজের রুমে বসে কাজ করছিল কাব্য। আজকে তাদের লাঞ্চের পর একটা বড় মিটিং আছে, যেটা তাদের জন্য খুবই জরুরি। তাই সেটা নিয়েই কিছু কাজ করতেছিল কাব্য।
এমন সময় রুমে ঢুকলো লাবণ্য। লাবণ্য ভিতরে ঢুকে সোজা কাব্যের সামনে চেয়ারে এসে বসলো। কাব্য লাবণ্যকে দেখে বলে উঠল। তুই এখানে এই সময়? লাবণ্য কিছুটা নরম গলায় বলল। কাব্য লাবণ্যের কণ্ঠ শুনে ওর দিকে তাকাতেই কিছুটা অবাক হয়ে যায়, কারণ লাবণ্যের চেহারা পুরো শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। দেখে বোঝাই যাচ্ছে কত রাত ঘুমায়নি সে। লাবণ্যের এমন অবস্থা দেখে কাব্য বলে উঠল। কি হচ্ছে তোর চোখে মুখের এমন অবস্থা কেন? হুট করেই লাবণ্য বলে উঠল। লাবণ্যের হঠাৎ করে এমন কথা শুনে কাব্য তার চেয়ার থেকে উঠে পড়ে, তারপর উচ্চস্বরে হেসে বলে। তোর কি মাথা আজ খারাপ হয়ে গেছে? লাবণ্য কাব্যের কথা শুনে কেঁদে দেয়। লাবণ্যের এমন কাণ্ডে কাব্য পুরো অবাক হয়। কাব্য লাবণ্যের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে। আরে তুই কাঁদছিস কেন? লাবণ্য কোনো কিছু না বলেই হুট করে কাব্যকে জড়িয়ে ধরে সে। কাব্য আচমকা এমনটা হওয়াতে পুরো হা হয়ে যায়। এদিকে লাবণ্য কাব্যকে জড়িয়ে ধরে বলতে থাকে। কাব্য জাস্ট লাবণ্যকে সান্ত্বনা দেওয়ার জন্য ওর মাথায় হাত দিয়েছিল, আর এমন সময় মাইশা চলে আসে। এতক্ষণ কাব্যের সব কথা শুনে রিয়া বলে উঠল। এটা তুই কি করলি? মাইশা অনেক আশা নিয়ে গিয়েছিল তোর কাছে, আর তুই এত কাছে এসেও আবার সে দূরে ফিরিয়ে দিলি। বিশ্বাস কর, আমি ইচ্ছে করে কিছু করিনি। আমি তো শুধু... সে যাই হোক, কিন্তু এখন মাইশাকে গিয়ে আগে সব বল। ও তো অনেক কষ্ট পেয়েছে, তোর জন্য নিজ হাতে রান্না করে নিয়ে গিয়েছিল, আর সেজেছিল তোর জন্য, কিন্তু তুই... এতটুকু বলে মন খারাপ করে ফোনটা কেটে দেয় রিয়া, আর কাব্য মন খারাপ করে বসে পড়ে চেয়ারে। এমন সময় কাব্যের পিএ এসে বলে তাকে মিটিংয়ে যেতে হবে। কাব্য তাকে বলে উঠল। তুমি যাও, আমি আসছি। কাব্যের কথা শুনে তার পিএ চলে যায়। কাব্য মন খারাপ করে কিছুক্ষণ বসে থেকে এক দীর্ঘশ্বাস ফেলে চলল মিটিংয়ে, আর মনে মনে ভাবলো রাতে গিয়ে মাইশাকে সব কথা, তার মনের কথা সব বুঝিয়ে বলবে। বুঝিয়ে বললে সবই বুঝতে পারবে মাইশা। এই বলে নিজেকে শান্ত করলো কাব্য। তারপর চলল তার গন্তব্যে। রাত 8টা। কাব্য দ্রুতগতিতে গাড়ি চালিয়ে বাড়ি পৌঁছাচ্ছে। আজ যে সে তার মনের সব কথা বলবে তার ভালোবাসার মানুষকে। তার সাথে সব ভুল বোঝাবুঝিও মিটিয়ে ফেলবে সে। সব পরিকল্পনা করে চলছে বাড়ি কাব্য। বেশ কিছুক্ষণের মধ্যেই কাব্য বাড়ি চলে আসে। বাড়ি ঢুকেই সোজা উপরে চলে যায় কাব্য। সারা রুমে মাইশাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না মাইশাকে। কাব্য অস্থির হয়ে পড়ে। তারপর নিচে নেমে কাব্য চেঁচিয়ে তানিশাকে ডাকতে থাকে। কাব্যের চেঁচানো শুনে তানিশা আর মামুনি আর মামু তিনজনেই বেরিয়ে আসলো। তারপর মামুনি বলে উঠল। কি হলো, তুই চেঁচাচ্ছিস কেন? মাইশা কোথায়? ওহ, মাইশা তো ওদের বাড়িতে গেছে। হুম। তোর অফিস থেকে ফেরার সময় তোর মামার সাথে মাইশার দেখা হয়ে যায়, তারপর নাকি তার সাথেই চলে যায়। আমায় ফোন করে বলেছিল, কিন্তু আমি কিছুদিন থাকবে নাকি। কাব্য মামুনির কথা শুনে আর কিছু না বলে সোজা উপরে চলে যায়, কারণ সে বুঝতে পেরেছে মাইশা রাগ করেই চলে গেছে। তখন কি করবে কাব্য? নিজের বাড়িতে নিজের রুমেই বসে কেঁদে চলেছি আমি। অসম্ভব রকমের কষ্ট হচ্ছে আমার। বারবার শুধু কাব্য আর ওই মেয়েটার জড়ানোর দৃশ্য ভেসে আসছে আমার সামনে। রাতে আর কোনো কিছু না খেয়েই ওভাবেই ওই সাজেই ঘুমিয়ে পড়লাম আমি। মা অনেকবার খাওয়ার জন্য ডাকতে এসেছিল, কিন্তু আমি যাইনি। ভালো লাগছে না কিছু। চুপচাপ কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম আমি। ফোনটাও বন্ধ করে রেখেছি, মনে মনে পণ করেছি আর যাব না কাব্যর কাছে। থাকুক সে তার মতো। সকালে দরজা তাকানোর শব্দে ঘুম ভাঙল আমার। এমনভাবে দরজায় নক করছে, মনে হচ্ছে দরজা ভেঙেই ফেলবে এখন দরজা না খুললে। একরাশ বিরক্ত মাখা মুখ নিয়ে বিছানা থেকে উঠে দরজা খুলে দিয়ে বললাম, এত জোরে দরজায় নক করার কি আছে?
বিনিময়ে সামনের ব্যক্তি কিছু না বলেই হুট করে কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করলো। আচমকা এমনটা হওয়াতে আমি পুরো ভয় পেয়ে তার হাত ধরে সামনে তাকাতেই দেখলাম কাব্য। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি যাব না তোমার সাথে, এক প্রকার চেঁচিয়ে কথাটা বলে উঠলাম আমি কাব্যকে। আর কাব্য একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে আমায় কোলে তুলে নিয়েই সিঁড়ি বেয়ে নিচে নামছে। আর ওনার কাজে আমি অবাক। আবারও চেঁচিয়ে বললাম, আমার কথা কি কানে যাচ্ছে না? এমন সময় আমার চেঁচানো শুনে নিচে উপস্থিত হলো সবাই। মা বাবা আমাদের এভাবে দেখে বলে উঠল, কাব্য, তুমি এখানে? ও আব্বুর দিকে তাকিয়ে বলল, শ্বশুর আব্বা, বৌমা রাগ করে চলে আসছে, তাই নিয়ে যাচ্ছে। রাগ ভেঙে গেলে আবার নিয়ে আসবো। এই বলে সামনে হাঁটতে লাগলো কাব্য। আমি আব্বুর দিকে তাকিয়ে বললাম, দেখো বাবা, তোমার জামাই আমারে জোর করে নিয়ে যাচ্ছে, আমি যাব না, তুমি আমায় রেখে দাও। তোর সাহস কি করে হলো আমার নামে আমার শ্বশুর আব্বার কাছে নালিশ করার? একবার তোকে বাড়ি নিয়ে যাই, তারপর দেখাবো রাগ করে বাপের বাড়ি আসার ফল। দেখছো বাবা, তোমার জামাই কিভাবে ধমক দিচ্ছে আমায়। আমি যাব না। আম্মু তুমি তো কিছু বলো। আশ্চর্য, আমার কথা শুনে মা বাবা কেউ কিছু বলল না, উল্টো মুখ চেপে হাসছে তারা। কাব্য আবারও বলে উঠল, শ্বশুর আব্বার শাশুড়ি মা আসছে তাহলে। এই বলে আমায় কোলে তুলে নিয়েই বাহিরে বেরিয়ে আসলো কাব্য। আর এদিকে আম্মু আব্বু দুজনেই শুধু হাসছে। কাব্য আমায় কোলে করে নিয়ে এসে গাড়িতে বসিয়ে দিল, তার নিজেও তাড়াতাড়ি এসে বসলো। আর আমি গাড়ি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি আর বলছি, আমি যাব না তোমার সাথে, আমায় যেতে দাও। আমি কিন্তু রেগে যাচ্ছি মাইহা, আর তুই কিন্তু জানিস আমি রেগে গেলে নিজে কন্ট্রোলে থাকি না। আমি যাব না মানে যাব না। তুমি কি ভেবেছো সব সময় শুধু তোমার ইচ্ছে মতো সব হবে? কিন্তু কে শুনে কার কথা? কাব্য কোনো কিছু না বলেই গাড়ির দরজা লক করে দিল। তারপর শাড়ির আঁচল দিয়ে আমার হাত বেঁধে দিল। তারপর আমার দিকে ঝুঁকে বলল, তুই যদি আর একটা কথা বলিস তাহলে তোর একদিন কি আমার একদিন। এত কথা কেন বলিস তুই? কোনো কিছু না বলছে না শুনে হন করে রেগে এখান থেকে চলে এসেছিস। আমার পারমিশন ছাড়া তোর সাহস কি করে হলো এখানে আসার? এদিকে কাব্য এত কাছে আসায় আমার হার্টবিট ওঠানামা করছে। শ্বাস নেওয়া মনে হয় এখনই বন্ধ হয়ে যাবে। আমি কাব্যর দিকে তাকিয়ে বললাম, আমি কিছু বুঝতে চাই না, তুমি থাকো তোমার জড়িয়ে ধরা বান্ধবীরে নিয়ে। মুহূর্তের মধ্যেই কাব্য রেগে আগুন হয়ে গেল। তারপর চেঁচিয়ে বলল, তোর সাহস তো কম না, আমার সাথে অন্য মেয়ে জড়াচ্ছিস। তুই আমার চরিত্র নিয়ে বাজে মন্তব্য করেছিস। আমি যেটা দেখেছি সেটাই বলেছি। তুই যেটা দেখেছিস সেটা সত্যি নয়, তোকে কিভাবে বুঝে আমি? তোমাকে কিছু বুঝতে হবে না, আমার যা বোঝার আমি বুঝে গেছি। আমি থাকবো না তোমার সাথে, তোমার ডিভোর্স দিয়ে অন্য একটা ছেলেকে বিয়ে করে সুখে সংসার করব আমি। এই বলে ঠোঁটে কামড় দিলাম আমি। এই রে, মুখ ফুসকে কি বলে দিলাম আমি? হঠাৎ করে এত সাহস কোথা থেকে আসলো আমার? আস্তে আস্তে কাব্যর চোখের দিকে তাকালাম আমি। রেগে আগুন হয়ে গেছে মনে হচ্ছে, যা দেখে ভয়ে ঘাবড়ে গেলাম আমি। এতক্ষণ ভয় না হলেও এখন ভয় লাগছে ভীষণ। কাব্য কিছু না বলে আস্তে আস্তে আমার কাছ থেকে সরে এসে গাড়ি চালাতে শুরু করলো। দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছে কাব্য, যা দেখে আমার বুঝতে বাকি নেই কাব্য রেগে আগুন হয়ে গেছে। হায় রে, এখন তোর কি হবে মাইশা? এখন তোকে কে বাঁচাবে? এত বকবক করার কি আছে? আর ডিভোর্স কথাটা বলার কি আছে? এমনিতেও তো দিতি না। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার। বেশ কিছুক্ষণ পর কাব্য গাড়ি থামিয়ে সোজা আমায় কোলে তুলে নিয়ে বাড়ির ভেতর ঢুকলো। আশ্চর্য, বারবার কোলে নেওয়ার কি আছে? আমি কি হাঁটতে পারি না নাকি? ভেবেছিলাম গাড়ি থেকে নেমে দৌড়ে পালাবো, কিন্তু সেটাও হতে দিল না। এখন কে বাঁচাবে আমায়? এদিকে কাব্য মাইশাকে কোলে তুলে নিয়ে হন করে হেঁটে বাড়ির ভিতর ঢুকে তাদের রুমের দিকে পা বাড়াচ্ছে। সোফায় বসে চা খাচ্ছিল মামু মামুনি আর তানিশা। আমাদের এভাবে দেখে অবাক হলো তারা। আমি তাদের দেখে চেঁচিয়ে বললাম,
মামুনি বাঁচাও আমারে, তোমার ছেলে আমায় কিডন্যাপ করে নিয়ে আসছে, আমারে বাঁচাও মামুনি, না হলে তোমার ছেলে আমায় মেরেই ফেলবে মনে হয়। আমার কথা শুনে মামুনি বলে উঠল, ওকে কোথায় নিয়ে যাচ্ছিস কাব্য? ঠিকই তো ভাইয়া, তুমি মাইশাকে এইভাবে কোথায় নিয়ে যাচ্ছ? এদিকে কাব্য কারো কথায় কান্না দিয়ে সোজা মাইশাকে কোলে করে সিঁড়ি বেয়ে উপরে উঠল। মাইশা তানিশার দিকে তাকিয়ে বলল, বোন প্লিজ বাঁচা আমায়, তা না হলে তোর ভাই যে কি করবে। এদিকে কাব্য আমার কথা শুনে ধমক দিয়ে বলল। জাস্ট শাট আপ। কাব্যর এমন কথা শুনে ভয়ে চুপসে গেলাম আমি। তারপর মুখে হাত দিয়ে চুপ হয়ে গেলাম। কিছুক্ষণের মধ্যে কাব্য রুমে ঢুকে সোজা দরজা বন্ধ করে আমায় বিছানার উপর রাখলো। তারপর চেঁচিয়ে বলল, ভেবেছিলাম তোকে শান্তভাবে সব বুঝিয়ে বললে তুই সব বুঝবে, কিন্তু তুই কি বললি? তুই আমার ডিভোর্স দিয়ে অন্য ছেলেকে বিয়ে করবে? মাইশা ভয়ে চুপ করে আছে। কি হলো, চুপ করেছিস কেন? এতক্ষণ তো বকবক করতেছিলে, এখন চুপ কেন? মাইশা তবুও চুপ। কাব্য ওর হাত খুলে দিল, তারপর মাইশার গাল চেপে ধরে বলল, তোকে আমি সে ছোটবেলা থেকে ভালোবাসি, আর তুই কিনা 2 মিনিটের একটা দৃশ্য দেখে আমার ভালোবাসাকে ভুল বুঝলে? আরে আমি যদি অন্য মেয়েকে চাওয়ারে ছিল তাহলে তোকে বিয়ে করলাম কেন আমি? এত নাটক করার কি দরকার ছিল আমার? সে ছোটবেলা থেকে পড়াচ্ছিস তুই আমায়, আর তোকে আমি এত তাড়াতাড়ি ভুলে যাব? তুই ভাবলি কি করে? তোকে ছেড়ে অন্য মেয়ের কথা তো আমি কল্পনা করতে পারি না, আর সেই তুই কিনা আমায় ভুল বুঝে দূরে চলে গেলে। পুরো এক শ্বাসে কথাগুলো বলল কাব্য। আর ওর কথা শুনে মাইশার মনেও প্রশ্ন জাগলো। ঠিকই তো, ভাইয়া অন্য কাউকে চাইলে আমায় কেন বিয়ে করলো? কিন্তু কাব্য নিজেও তো জড়িয়ে ধরেছিল মেয়েটাকে তার বেলা। আজ ভাইয়ার জায়গায় যদি আমি থাকতাম তাহলে তো সেই রেগে এসে আমায় বকতো তার বেলা। কি হলো, কথা বলছিস না কেন? তোর কি এখনো বিশ্বাস হচ্ছে না আমায়? তুই শুধু বল, কি করলে বিশ্বাস করবি আমায় যে আমি শুধু তোকেই ভালোবাসি? তুমি কেন মেয়েটাকে জড়িয়ে ধরেছিলে? আজ আমি যদি অন্য কোনো ছেলেকে জড়িয়ে ধরতাম তাহলে তো সেই তুমি এসে আমায় বকতে তার বেলা। তাহলে তুই বকে দে আমায়। কাব্যর কথা শুনে ফট করে বলে দিলাম আমি। সিরিয়াসলি সত্যি বলছো? কাব্য আমার কথা শুনে বলল, সত্যি বলছি। বক, তুই তারপরও ভুল বুঝিস না। আচ্ছা ঠিক আছে। এই বলে বিছানা থেকে উঠে বসলাম, দাঁড়ালাম আমি। তারপর কাব্যকে বললাম, তুমি বসো ওখানে, আর একটাও কথা বলবে না, চুপচাপ আমার কথাগুলো শুনবে। কাব্য আমার কথা শুনে চুপ করে শুধু মাথা নাড়ালো। আমিও একটু স্টাইল মেরে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে বললাম, তাহলে শুরু করি। 1 2 3। তোমার সাহস হলো কি করে? তুমি আমায় ছেড়ে অন্য মেয়েকে জড়িয়ে ধরেছো, তাও আবার অফিসে বসে। অফিসে কাজ করতে যাও নাকি অন্য কাজ করতে যাও? তুমি জানো কত কষ্ট করে শুধুমাত্র তোমার জন্য এত সুন্দর একটা শাড়ি পরে কালকে সেজে গিয়েছিলাম আমি? তোমার জন্য নিজ হাতে রান্না করেছিলাম আমি, তারপর গোলাপ কিনলাম, আরও কত কিছু কল্পনা করেছিলাম, সব তুমি নিমেষেই শেষ করে দিলে। তোমায় পুলিশে দেওয়া উচিত। এই বলে চেঁচাতে লাগলাম আমি। আর কাব্য শুধু আমার মুখের দিকে তাকিয়ে চুপচাপ আমার কথাগুলো শুনতে লাগলো, আর মুখে হাত দিয়ে হাসি আটকানোর চেষ্টা করলো। পাক্কা 1.5 ঘন্টা যাবৎ বকবক করে থামলাম আমি। এমন সময় হুট করে কাব্য আমার হাত ধরে টান মেরে তার কোলে বসিয়ে দিলে বলল, হয়ে গেছে তোর, এবার আমি বলবো, তুই শুনবি। কাব্যর কথা শুনে অবাক হয়ে বললাম আমি, এটা কিন্তু কথা ছিল না। এখন তুমি আবার বকবে আমায়, তা হবে না। আর আমার কি দোষ? আমার কোনো দোষ নেই, সব দোষ তোমার। কাব্য আমার কথা শুনে ধমকের স্বরে বলল, থাম তুই, আমি একবার বলেছি তোকে বকবো আমি? সবসময় বেশি বুঝিস কেন? কাব্যর ধমক শুনে মুখে হাত দিয়ে চুপ আমি। আর আমার কাজ দেখে কাব্য মুচকি হাসলো, তারপর আমার গাল ধরে তার দিকে ঘুরিয়ে বলল, তুই কেন বুঝিস না পাগলি? আমি যে শুধু তোকেই ভালোবাসি, কতটা চাই তোকে, কবে বুঝবি তুই? আজকে আমি কথা দে, আর কখন উল্টোপাল্টা কোনো কিছু দেখলে ভুল বুঝবি না। কোনো কিছু হলে সরাসরি আমি বলবি, তারপর যা হবে তাই। তুই বুঝতে চাস না কেন?
তোকে আমি যে নিজের থেকেও খুব বেশি ভালোবাসি। এতটুকু বলে কাব্য শক্ত করে জড়িয়ে ধরলো মাইশাকে। তারপর আবারও বলল, কখনো ছেড়ে যাস না আমায়। তোকে ছাড়া যে বাঁচতে পারবো না আমি। তোকে যে খুব 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 ভালোবাসি আমি। এতক্ষণ কাব্যের সব কথাই খুব মন দিয়ে শুনেছি আমি, খুব ভালো লেগেছে আমার। আর আমিও মনে মনে ভাবলাম আর কখনো ভুল বুঝবো না, কখনো কিছু হলে সরাসরি জিজ্ঞেস করব। আর এখন থেকে শুধু কাব্যকে ভালোবাসবো 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 এই ভেবে আমিও মুচকি হেসে কাব্যকে শক্ত করে তাকে জড়িয়ে ধরলাম। মাইশা কাব্যকে জড়িয়ে ধরায় মাইশা কাব্যকে জড়িয়ে ধরায় খুব খুশি কাব্য। ভালো লাগছে খুব। অনেক দিনের পূর্ণ বাসনা আজকে পূরণ হয়েছে কাব্যর। কতদিনের ইচ্ছা তার মাইশা নিজেও তাকে খুব ভালোবাসবে। আজকে তার সেই ইচ্ছে পূরণ হলো। আজকে কাব্য খুব খুশি। খুব গভীরভাবে জড়িয়ে ধরে আছে কাব্য। মাইশা খুব গভীরভাবে জড়িয়ে ধরে আছে কাব্য মাইশা একে অপরকে। আর এভাবে পূর্ণতা পাক পৃথিবীর সকল ভালোবাসা। রাত 11টা, বিছানায় ঘুমিয়ে আছে মাইশা। কাব্য কোথাও একটা গেছে, আর যাওয়ার আগে বলেছে মাইশা যেন ঘুমিয়ে না পড়ে। মাইশা অনেক চেষ্টা করলো, কিন্তু ঘুম আটকাতে পারছে না। ঘুম কি আর ওর ইচ্ছে মতো চলে নাকি? সে তো তার মতোই চলছে। তাই মাইশা ঘুমাচ্ছে। সারাদিন খুবই সুন্দর গেছে। সবাই অবশ্য জিজ্ঞেস করেছিল ওদের মধ্যে কি হয়েছে। সবাইকে ভুলভাল কিছু বলে দিয়েছে, শুধু তানিশাকে সব বলেছে। আর যাই হোক, বান্ধবী বলে কথা, সব শুনে ও খুশি। কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে ভিতরে ঢুকলো কাব্য। হাতে তার একটা ব্যাগ। কাব্য ভিতরে ঢুকে মাইশাকে ঘুমিয়ে থাকতে দেখে হেসে বলল, দেখছো, পাগলিটাকে এত করে বলেছিলাম ঘুমিয়ে যাস না, তারপরও ঘুমিয়ে পড়লো। কাব্য কাব্য তার হাতে থাকা ব্যাগটাকে টেবিলের উপর রেখে আস্তে করে হেঁটে মাইশার পাশে গিয়ে বসলো। তারপর মাইশার দিকে তাকিয়ে মুচকি হাসলো। কতটা না সুন্দর লাগছে কাব্যের কাছে মাইশাকে। কাব্য মাইশার দিকে ঝুঁকে তার কানে কানে বলল, মাইশা, ওঠ। প্রথম ডাকে মাইশা হালকা নড়ল, যা দেখে কাব্য হাসলো। তারপর আবারও ডাকলো। ঘুমের মধ্যে কারো মুখে নিজের নাম শুনে কিছুটা নড়ে চড়ে উঠলাম আমি। হুট করেই চোখ খুললাম আমি। হঠাৎ করে এমন সামনে কাব্যকে এতটা কাছে দেখে কিছু ঘাবড়ে গেলাম আমি। তারপরেই বলে উঠলাম, চলে এসেছো তুমি? হুম, চলে এসছে। তোকে না বারণ করেছিলাম ঘুমাতে, তাহলে ঘুমিয়েছিস কেন? আসলে কি বলো তো, বহুত চেষ্টা করেছিলাম আমি না ঘুমানোর, কিন্তু তুমি তো আসছিলে না। আর ঘুম এসে আমার দরজায় কলিং বেল বাজাচ্ছিল। প্রথম 1 ঘন্টা খুলিনি, কিন্তু পরে যখন দেখলাম তুমি সেই 1 ঘন্টায় আসছো না, তাই বাধ্য হয়ে দরজা খুলে দিলাম। তাই আর কি। কাব্য আমার কথা শুনে হেসে বলল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কিসব বাজে বকছিস? আচ্ছা, ওসব বাদ দে, এখন ওঠ, কোথাও যাবো। কাব্যর কথা শুনে অবাক হয়ে বললাম আমি, এত রাতে কোথায় যাব আমরা? সেটা গেলেই দেখতে পাবি। আমাদের কি যেতেই হবে? না গেলে চলবে? আসলে কি বলো তো, প্রচুর ঘুম পাচ্ছে। একবার সেখানে গেলে তোর আর ঘুম আসবে না। এই বলে এক প্রকার টেনে ঘুম থেকে উঠালো আমায় কাব্য। এদিকে আমি ঘুমে চোখে দেখি না। কাব্য আমার অবস্থা দেখে আমায় কোলে তুলে নিয়ে ওয়াশরুমে চলে গেল। চোখে মুখে পানি দিয়ে বের করলো। তারপরেও ঘুম গেল না। কাব্য আবার আমায় কোলে তুলে নিয়ে এসে আয়নার সামনে দাঁড় করালো। তারপর হালকা রেগে বলল, তুই কি ঘুম থেকে উঠবি, নাকি আমি একা চলে যাব? এই রে, জামাই আমার রেগে গেছে, কিন্তু আমার কি দোষ ঘুম না ভাঙলে? আমি জোরপূর্বক নিজের চোখ খুলে বললাম, আরে রেগে যাচ্ছ কেন? বলো কি করতে হবে, আমি সব করছি। কাব্য হালকা রেগে বলল, ওই ব্যাগটার মধ্যে তোর জন্য কিছু গিফট আছে, পড়ে ফেল। কাব্যর কথা শুনে অটোমেটিক ঘুম গায়েব। আর যাই হোক, আমার জন্য গিফট আনছে, দেখতে হবে না? আমি হুট করেই বললাম, কোথায় গিফট? ওই ব্যাগে।
কাব্যের কথা শুনে আমি আর দেরি না করে তাড়াতাড়ি ব্যাগটাকে কাছে নিয়ে এসে ব্যাগ থেকে বের করলাম একটা নীল শাড়ি, নীল কাচের চুড়ি, কাজল, আইলাইনার সহ আরও কিছু জিনিস, তার সাথে কিছু লাল গোলাপ। এসব দেখে খুশি হলাম আমি। হুট করে কাব্যকে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বললাম, থ্যাংক ইউ জামাই।